কি হলো বলছো না কেন? ঋদ্দিক যাকে ভালোবাসে সে মেয়েটা তৌসী। শেফালি কি বলবেন ভেবে পেলেন না। এনামুল যদি একবার তৌসী ও ঋদ্দিকের কথা জানেন তাহলে উনি আজই তৌসী আর ঋদ্দিকের বিয়ে পড়িয়ে দিবেন। এই ভয়ে এতদিন স্বামীর কান পর্যন্ত কিছু যেতে দেননি। এনামুল আবার প্রশ্ন করলে শেফালি বললেন, তো তো তৈশীকে কানাডা যাওয়ার আগে ভালোবাসতো, এটা তো অতীত। এখন মনে হয় অন্য কেউ। কথাটা বলে শেফালি এনামুলের সামনে থেকে সরে যান। এদিকে ছেলের বিয়ে ভেঙে গেছে, অন্যদিকে আবার এনামুলের সামনে তৌসীর নাম নিয়েছেন। রাগে দুঃখে কান্না চলে আসলো ওনার। ফজরের আজান দিচ্ছে, দিনের শুরু হয়ে গেল। আজকেই তো বিয়ে হওয়ার কথা ছিল। শেফালি কষ্ট চেপে রাখতে না পেরে ডুকরে কেঁদে ওঠেন। এনামুল সাহেব দেখেও চুপ করে আছেন। শেফালি এনামুলের কাছে এসে হাত জোর করে অনুরোধ করলেন, দয়া করে কিছু একটা করো, এনাকে বোঝালে বুঝবে। আমাকে নিয়ে চলো, আমি ওর সাথে কথা বলবো। আমি। ওর বাবা আছে, মা আছে, ওদের সাথে তো একবার কথা বলতে দাও। এনামুল বেশ কিছুক্ষণ চুপ থেকে শুধু শেফালির কান্না দেখে যান। ভাবেন শেফালি শান্ত হয়ে যাবেন, কিন্তু উনি শান্ত হচ্ছেন না। এক পর্যায়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নামাজ পড়ে আসো, তারপর যাচ্ছি। দুপুর পেরিয়ে যাচ্ছে। ঋদ্দিকের বাড়িতে পিনপতন নীরবতা খা খা করছে। পুরো রাত অনুষ্ঠানের জন্য ঘুমায়নি কেউ। শেষ রাতে বিয়ে ভাঙার খবর পেয়ে সবাই কেমন যেন হয়ে গেছে। সেই যে সবাই রুমে গিয়েছিল আর কেউ বের হয়নি। সকালে শেফালি এনামুলকে নিয়ে এনাদের বাসায় গিয়েছিলেন। এনাকে মানাতে না পেরে ব্যর্থ হয়ে চলে এসেছেন। এসেই উনি হাওমাও করে কান্না জুড়ে বসেছেন, যেন বিয়ে ভাঙেনি, কারো মৃত্যু হয়েছে। গেস্ট রুম থেকে শেফালির কান্না শুনে যাচ্ছে তৌসী। খুব হাসি পাচ্ছে ওনার কান্না শুনে। আরও হয়তো শান্তি লাগতো যদি ওনার ছেলের কান্না দেখতো। পালক শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎ তৌসীকে বলে ওঠে, আপু, এমন কি হলো যে আর আপু বিয়েটা ভেঙে দিল? তাও এমন একটা সময় এসে। তৌসী জানালার থাই খুলে বাইরে তাকিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, প্রকৃতি কখনো চুপ থাকে না পালু। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই ফিরিয়ে দেয়। সে তো এমন অপমানেরই যোগ্য ছিল। পালক বোনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। সত্যি কি এটা প্রকৃতির বিচার নাকি অন্য কিছু? না, তার মাথায় ধরছে না। এনার চোখে সে ঋদ্দিকের জন্য ভালোবাসা দেখেছে। একজন মানুষ যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে তার পাওয়াটার হয় ভাগ্য। কেউ কেন তার ভাগ্যকে ছুঁড়ে ফেলবে? তৌসী তার বাবার সাথে ফোনে কথা বলছে। বিয়ে ভাঙার খবরটা উনি পেয়েছেন। তৌসী ওনাকে বলেছে আজকে ট্রেনেই যেন আসেন তাদের নেওয়ার জন্য। আজ আসলে কাল তারা চলে যেতে পারবে একদিন পর। খাটের ওপর আড়ামড়ি হয়ে শুয়েছিল সৌমিক। খিদেই পেট চোচো করছে। বাসায় আজ কিছুই রান্না করা হয়নি। হলুদের রাতে মেহমানদের জন্য যা কিছু রান্না হয়েছিল সবাইকে খাওয়ানোর পর যতটুকু রয়েছিল তা দিয়ে দিব্যি তাদের আরও 2 দিন চলে যেত। গতকাল ওই রান্না দিয়েই চলে গেছে, কিন্তু রাতে খাবার গরম করে না রাখায় সব নষ্ট হয়ে গেছে। রূপসা ও মামিরা চলে গেছে সবাই। ওরা থাকলে কিচেনের কাজ ওরাই সামলাতো। ফিহা রান্না করতে পারে না, তবুও বেচারি সবাইকে চা বানিয়ে খাইয়েছে। এখন মনে হচ্ছে তার নিজেকেই কিছু বানিয়ে খেতে হবে। সৌমিক উঠে কিচেনে যেতে পা বাড়ালো। যাওয়ার সময় গেস্ট রুমে উকি দিল সে। পালক কাপড় ভাঁজ করে লাগেজে ঢুকাচ্ছে। সামান্য ফাঁক করে রাখা জানালার থাই গ্লাসের পাশ কেটে ঘরে ঢুকেছে বিকেলের মিষ্টি রোদ। সে রোদ লাগছে পালকের গায়ে। কিছু কিছু মেয়েদের গায়ে রোদ লাগলে অপরূপ সুন্দরী লাগে। পালকও সেই কিছু মেয়েদের মধ্যে একজন। সৌমিক মুগ্ধ চোখে তাকালো। কেন জানি এই মেয়েকে দেখলে সৌমিকের তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সেই দিনে সেই ছোট্ট পালক আজ কিনা সৌমিকের চিত্ত কাঁপিয়ে তুলছে বারবার। পালক এখানে এসেছে থেকেই কত শতবার সৌমিক চেষ্টা করেছে পালককে নিজের মনের কথা বোঝাতে, কিন্তু পারেনি। পালক একদম গম্ভীর প্রকৃতির মেয়ে। অত সহজে কারো সাথে মিশে না, কথাও বলে না। সৌমিককে দেখলে সব সময় এড়িয়ে যায়। সৌমিক বুঝে না পালক কেন এমন করে। তার সাথে কথা বললে কি এমন হয়ে যায়? সৌমিক খোলা দরজা দুটো ঠোকা দিয়ে বলল, আসবো। পালক সৌমিককে দেখে দ্রুত গলায় ঝোলানো ওড়নাটা ঠিক করে নিয়ে বলল,
কোনো প্রয়োজন? সৌমিক হ্যাসে চোখ মাথা নাড়ালো। বলুন। এতদূর বলা যাবে না, আসতে হবে। পালক কি বলবে ভেবে পেল না। সৌমিক ভেতরে ঢুকে দরজাটা হালকা এঁটে দিল। পালক ভয়ার্ত চোখে তাকায়। সৌমিক এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ায়, কিন্তু কিছু বলে না। পালক কাপড় ভাঁজ করতে করতে আর চোখে বারবার তাকাচ্ছে। সৌমিকের পরনে ব্ল্যাক কালার স্যান্ডো গেঞ্জি ও শার্ট প্যান্ট, হাতে হাতে ব্ল্যাক ও ব্রাউন কালারের কী সব হিজিবিজি পরে আছে। মাথা ভর্তি চুল সব সময়ের মতোই অগোছালো। এই ভিনদেশীদের মতো দেখতে ছেলেটাকে দেখলে তার কেন জানি খুব ভয় লাগে। তাও এভাবে এখন রুমে ঢুকে দাঁড়িয়ে আছে। পালক বলল, আপনার কিছু বলার থাকলে বলে চলে যান। সৌমিক ভ্রু উঁচিয়ে বলল, কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জি না। সৌমিক হাসে, তারপর বলে, তুমি একা একা কাজ করছো, তৈশি কোথায়? বাইরে। বাইরে? কেন? কার সাথে গেল? চাচার সাথে। সৌমিক খাটের পাশে রাখা চেয়ার টেনে চেয়ারের পেছনের দিকে সামনে রেখে বসলো। হেলানের জায়গায় দুই হাত ভাঁজ করে রেখে বসে পালকের দিকে তাকালো। পালকের অস্বস্তি হচ্ছে, এভাবে রুমের ভেতরে এসে বসে আছে কেন লোকটা? তাও পরনে এসব জামা, চোখ তুলে তাকাতেও লজ্জা লাগছে। পালক তেরছা চোখে তাকিয়ে দেখে সৌমিক তার দিকেই তাকিয়ে আছে। এবার আরও অস্বস্তি হচ্ছে। সৌমিককে সে সত্যিই ভয় পায়। তার মনে হয় এই মানুষটা তাকে ভালো নজরে দেখছে না। ঋত্বিক ভাই তার আপুর সাথে কি করেছে আজও ভোলেনি পালক। ঋত্বিকের শরীরে যে রক্ত বইছে সেই রক্ত সৌমিকের গায়েও বইছে। কেন জানি পালকের মনে হয় সৌমিকও ঋত্বিকের মতো বাজে, কুৎসিত ও নোংরা মনের মানুষ, যারা শুধু আবেগ নিয়ে খেলে, যারা ভালোবাসার লোভ দেখিয়ে মুখ ফিরিয়ে নেয়। সৌমিক বলল, লাগেজ গোছাচ্ছ কেন? কাপড় চোপড় হারিয়ে যাবে। বাবা আসছেন আমাদের নেওয়ার জন্য। সৌমিক বিস্ফোরিত কণ্ঠে বলে ওঠে। আসছেন মানে? কেন? আমাদের নেওয়ার জন্য। সৌমিক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তোমরা চলে যাবে কেন? গতকাল আসার কথা ছিল, আসতে পারেনি, তাই আজ এসেই আমাদের নিয়ে চলে যাবেন। সৌমিকের বুকের গভীরে কোথাও যেন চিনচিন ব্যথা অনুভব করলো। পালক চলে যাবে? সে তো এখনো কিছুই বলেনি পালককে। সে বলল, আরো দু একটা দিন থেকে যাও, এত তাড়া কিসের? মা অসুস্থ, যাওয়াটা জরুরি। সৌমিক মৃদু হাসলো, তার মনটা ছটফট করছে। সে বলল, তোমার নাম্বারটা দেওয়া যাবে? পালক সন্দেহান চোখে তাকালো। সৌমিক হেসে বলল, মাঝে মধ্যে কথা বলতাম, খোঁজ খবর নিতাম, যোগাযোগ থাকতো আর কি। কাজিনদের মধ্যে যোগাযোগ থাকে না? বাবার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ রেখে নিয়েন। আমি নাম্বার চাচ্ছি। পালক চুপ রইল। সৌমিক বলল, পরিচিত কাউকে তো দিচ্ছ, এত দ্বিধা কিসের? পালক মলিন হাসলো, তারপর বলল, পরিচিত মানুষদের আমার খুব ভয় লাগে। এদের চেনা যায় না। এরা ভেতরে একরকম, বাহিরে আরেক রকম, বলে এক করে আরেক। এরা একটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, জীবনের গল্প বদলে দেয়, কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। নিষ্ঠুর নিয়মের জন্য তবুও তাদের আপনজন বলতে হয়। শেষ বাক্যটা বলতে গিয়ে কিছুটা গলা ধরে আসে পালকের। সৌমিক অবাক হলো। পালককে এত কথা একসাথে বলতে এই প্রথম শুনছে সে। কথাগুলো অন্যরকম, যেন কিছু লুকিয়ে আছে। পালক চট করে চোখ নামিয়ে কাপড় গোছাতে লাগলো। সৌমিক বিষয়টা ছেড়ে দিল, গলা ঝেড়ে বলল, আমি ভেবেছিলাম তুমি কথাই বলতে জানো না। এখন যখন বলছো তোমার কথার গভীরতায় পৌঁছাতে পারছি না। ভারী চালাক মেয়ে তো তুমি। নাম্বার দিবে না তাই আপনজনদের বদনাম করছো। পালক এবার কিছু বলল না। সৌমিক বলল, তৈশির নাম্বারটা দেওয়া যাবে? পালক ব্যাগের জিপার লাগাতে লাগাতেই বলল, যার নাম্বার তার থেকেই নিন। তাহলে তোমারটা তুমি দাও। পালক কিছু না বলে লাগেজটা একটা সাইডে রাখলো। সৌমিক কিছু একটা বলতে যাবে, তার আগেই শেফালির কণ্ঠস্বর ভেসে আসলো। সৌমিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, রুষ্ট চোখে তাকে গিলে নিচ্ছেন যেন। সৌমিকে দরজার সামনে এসে বলল, কিছু বলবে মা? বলে সে মায়ের পাশ কেটে রুম থেকে বেরিয়ে গেল। শেফালি ছেলে যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে পালকের দিকে তাকান, তাকে চোখ দিয়ে খুন করছেন যেন। পালক ভেতর থেকে তটস্থ হয়ে গেলেও চুপচাপ দাঁড়িয়ে রইল, খুব স্বাভাবিক ভঙ্গিতে। শেফালি চলে গেলেন। সৌমিক ড্রয়িং রুমে এসে সোফায় বসে টিভি ছেড়ে দিয়েছে। শেফালি এসে সৌমিকের হাত থেকে খপ করে রিমোটটা কেড়ে নিল। টিভি বন্ধ করে দিয়ে ঝাঁঝালো গলায় বলল,
ওই মেয়ের সাথে কি কথা হচ্ছিল তোর? কেন গেছিলি ওই ঘরে? সৌমিক ওনার হাত থেকে রিমোটটা এনে আবার টিভি ছাড়তেই বলল। ওই ঘরে যাওয়া নিষেধ আছে নাকি? অহেতুক কথা না বলে কিছু খেতে দাও। শেফালি এবার আর একটু রেগে গেলেন। গতকালকেই এই বাসায় এত বড় একটা অপমানজনক ঘটনা ঘটেছে, বাসার সবাই মরার মতো পড়েছিল, অথচ এই ছেলে সকাল 9টা হতে না হতেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল, চা দাও, কফি দাও, কিছু খেতে দাও বলে বলে। সবার মন খারাপ দেখেও তার কিচ্ছু যায় আসেনি। গতকাল নিজে বেড়ে সেধে সবাইকে খেতে রেখেছে, আর আজ এখন আবার পায়ের উপর পা তুলে টিভি দেখছে আর খাবার অর্ডার করছে। শেফালি বললেন, তোর কি কিছুই গায়ে লাগে না? এত বড় ঘটনা ঘটে গেছে আর তুই খাবার নিয়ে পড়ে আছিস? সৌমিক ওনার কথার পিঠে তৎক্ষণাৎ জবাব দেয়, তুমি কি চাচ্ছ বিয়ে ভাঙার শোকে না খেয়ে মরে যাই? 2 দিন পর তো দিব্যি পেট পুরে খাবো আর ধুমধাম করে ভাইকে আরেক জায়গায় বিয়ে দিব। তাইলে এখন শুধু শুধু উপোস করে থেকে পেটে গ্যাস জমানোর দরকারটা কি? যাও খাবার নিয়ে আসো। শেফালি রক্তিম চোখে তাকালেন। এই ছেলেকে কোনো বিষয়কে সিরিয়াসলি নেয় না। কয়েক মুহূর্ত শোক পালন করে আবার বিন্দাস হয়ে যায়। পরন্ত বিকেলে সূর্যের আলো মায়াবী রূপ নিয়েছে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা বৃক্ষের ফাঁক ছেড়ে ভূমি ছুঁয়েছে ফালি ফালি রোদ। পার্কের একটা রেস্টুরেন্টে মধ্যবর্তী টেবিলে বসে আছে তৌসি ও এনামুল হক। আজকে রাতে ট্রেনে গ্রামে চলে যাওয়ার কথা তৌসিদের। দুপুরের দিকে এনামুল হক তৌসিকে বললেন, চলো, যাওয়ার আগে আমার সাথে বাইরে একটু হেঁটে আসবে। তৌসি এক কথায় রাজি হয়ে যায়। বাসার ভেতরে দম বন্ধ হয়ে আসে তার। বাইরে আসার পর হাঁটতে হাঁটতে সহসাই এনামুল বললেন একটা সিক্রেট বলবেন। সেজন্য তৌসিকে নিয়ে এখানে এসেছেন তিনি। তবে এসেছেন থেকে চুপচাপ বসে আছেন। মাঝে মধ্যে ফোন বের করে কাউকে ফোন দিচ্ছেন। ওপাশের মানুষটি মনে হয় ফোন তুলছে না, তাই তিনি বিরক্তও হচ্ছেন বটে, অতিশয্য হচ্ছে। কি এমন সিক্রেট যেটা বলার জন্য এত দূর নিয়ে আসলেন? আশেপাশের টেবিলগুলোতে কতজন আসলো গেল, অথচ তারা এখনো বসেই আছে। তো সে অধৈর্য হয়ে বলল, চাচা, চারিদিকে কত লোকজন, সবাই কিভাবে বারবার তাকাচ্ছে। কিছু না বলে চলুন বাসায় চলে যাই। এনামুল হক ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে 2 কাপ চায়ের অর্ডার করলেন। তৌসি চেয়ারে হেলান দিয়ে হাতে হাত ভাঁজ করে বসলো। এই নিয়ে 3 বার চা খাওয়া হবে। একটা মানুষ পরপর কয়েকবার চা খেতে পারে? সবাই কি আর চা খেতে পছন্দ করে? 2-3 মিনিট পরেই ঋদ্ধিককে দেখতে পেল তৌসি। তাদের দিকেই এগিয়ে এসেছে সে। তৌসির চেহারায় নেমে এলো আমাবস্যার আধার। অন্যদিকে মুখ ফুরিয়ে নিল সে। ঋদ্ধিক টেবিলের সামনে এসে তৌসিকে দেখে নৈসর্গিকতায় চোখ ফিরিয়ে নেয়। তারপর তার বাবাকে জিজ্ঞেস করে, এত জরুরিভাবে ডাকলে বাবা? কোনো সমস্যা? এনামুল হক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তোমাদের দুজনের সাথে কথা আছে, বসো। এনামুল সাহেবের কথায় তৌসির হাতের ভাঁজ ছেড়ে সোজা হয়ে বসে। বুকটা ধুক করে উঠছে অজ্ঞাত ভয়ে। ঋদ্ধিক তার বাবার উদ্দেশ্যে বলল, কি প্রশ্ন বাবা? এনামুল হক হাতের ইশারায় বসতে বললেন। ঋদ্ধিক বসলো। এনামুলও সোজা হয়ে বসেন। চোখের চশমাটা খুলে টেবিলে রেখে কি যেন ভাবেন। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে কোনো ভরিতা ছাড়াই অকপটে প্রশ্ন ছুড়লেন তৌসির উদ্দেশ্যে, সেদিন ঋদ্ধিকের জন্য কি সেদিন তুমি ঘর ছেড়ে পালিয়েছিলে? তৌসি চমকে উঠল। ভয় ও আশ্চর্যে চোখ দুটোই বিস্ফোরিত হয়ে যায়। ওনার তো এসব জানার কথা না, কিন্তু কিভাবে জানলেন? সে একটু নড়ে চড়ে বসলো। এনামুল গম্ভীর গলায় বললেন, জবাব দাও, তোমাকে প্রশ্ন করেছি। তৌসি অনিচ্ছাকৃতভাবে ঋদ্ধিকের দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। ঋদ্ধিকের মস্তিষ্ক চট করে তৌসির চোখের ভাষা বুঝে গেল। সে জানতে চাচ্ছে ঋদ্ধিকের বাবা এসব জানলেন কিভাবে। ঋদ্ধিক হালকা করে না সূচক মাথা নাড়িয়ে বোঝালো সে নিজেও জানে না কিছু। তৌসি চোখ ফিরিয়ে নেয়। ঋদ্ধিকের বাবাকে এসব কে বলেছে? তার মা? না, মা তো কোনোদিনই কাউকে বলবে না, আর ওনাকে তো নাই। তাহলে কে বলল? পালক বলেছে নাকি অন্য কেউ? এনামুল আবার প্রশ্ন করলেন, কি হলো, জবাব দিচ্ছ না যে? ঋদ্ধিক, তুমি কিছু বলো। ওই ছেলেটা তুমিই ছিলে যার জন্য তৌসি ঘর ছেড়েছিল? ঋদ্ধিক নিশ্চুপ। এনামুল আবার প্রশ্ন করেন। ঋদ্ধিক আবারও চুপ। এনামুল এবার কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, ঋদ্ধিক, তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি।
ঋদ্ধিক চোখ তুলে তৌসির দিকে তাকায়, আবার চোখ নামিয়ে নিয়ে ছোট্ট করে বলে। হুম, আমিও ছিলাম। তৌসি চট করে দাঁড়িয়ে পার্স হাতে নিয়ে বলল। আমি বাসায় যাচ্ছি। এনামুল হক তৌসির হাত ধরে ফেললেন। তৌসি রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বললেন। হাত ছাড়ুন চাচা। এনামুল হক শান্ত গলায় বললেন। বসো, লোকজন তাকাচ্ছে। তৌসি দেখলো সত্যি সত্যি দুটো মহিলা আর চোখে তাদের দিকে তাকাচ্ছে। তৌসি এনামুল হকের হাতটা ছাড়িয়ে নিয়ে বসলো, কিন্তু তার ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। এনামুল হক ঋদ্ধিককে প্রশ্ন করলেন। তোমাদের অতীতের কথা এনাকে বলেছিলে? ঋদ্ধিক জবাব দেয়নি। এনামুল লম্বা একটা দম ছেড়ে কিছু একটা ভাবলেন। ঋদ্ধিক বলল। এনা তোমাকে কি বলেছে বাবা? ছেলের প্রশ্নে চোখ তুলে তাকান এনামুল। দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন। সেটা তোমার ভালো জানার কথা। তুমি এনাকে কি বলেছো, যেটার জেদ ধরে এনা বিয়ে ভেঙে দিল? আমি ওরকম কিছু বলিনি যার জন্য বিয়ে ভাঙতে হবে। লাস্ট স্টেজে এসেও আমি ওকে বুঝিয়েছি। এনামুল হক কিছু বলার আগেই তৌসি বলল। চাচা আমি বাসায় যাব। এনামুল বললেন। আমার সাথে এসেছেও, আমার সাথেই যাবে। আক্রোশ প্রসূত চোখে নিক্ষেপ করে ঋদ্ধিকের মুখপানে। ইচ্ছে করছে এত এত লোকের সামনে ঋদ্ধিককে বাজেভাবে অপমান করতে। তাকে ধোকা দিয়ে সে কাহিনী আবার লোকজনকে বলে বেড়ায়। এনামুল হক বললেন। তোমরা বসো, আমি আসছি। বলে উঠে গিয়ে টেবিলে একটু দূরে দাঁড়িয়ে কাউকে ফোন দিলেন। উনি ফোনে কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে তৌসি তৎক্ষণাৎ ঋদ্ধিককে বলল। কি চান আপনি? ঋদ্ধিক কপাল কুঁচকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে গম্ভীর্য কণ্ঠে বলল। কি চাই? মানুষ খারাপ হয়, খারাপেরও একটা সীমাবদ্ধতা আছে। আপনি সেই সীমাটাও ছাড়িয়ে গেছেন। এত বড় একটা কলঙ্ক দিয়েও শান্তি পাচ্ছেন না আপনি, এখন আবার নতুন করে আমাকে বদনামি করতে চাচ্ছেন? ঋদ্ধিক তৌসির দিকে না তাকিয়েই শান্ত গলায় বলল। আমি কাউকে বদনামি করতে চাচ্ছি না। তো কি চাচ্ছেন? যেন সব আত্মীয়রা আমাকে, আমার পরিবারকে আঙুল তুলে বলে তোদের জন্য বিয়ে ভেঙেছে, তোরাই এই জন্য দায়ী? নাকি সবাই যেটা ধীরে ধীরে ভুলে যাচ্ছে সেটা আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছেন? কোনোটাই নয়। তো কেন এসব কথা আবার নতুন করে তুলছেন? যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানেই না, সেটা আপনার বাবা জানলো কি করে? কেন সবাইকে এসব জানাচ্ছেন? ভালোবাসা উতলে পড়ছে এখন? ঋদ্ধিক টেবিলের ওপরে রাখা হাতটা মুষ্টিবদ্ধ করে মাথাটা তৌসির দিকে কিঞ্চিত এগিয়ে দাঁতে দাঁত চেপেই বলল। কোনো ভালোবাসা টালোবাসা উতলে পড়ছে না আমার। আমি নিজের ইচ্ছে শখ জ্ঞানে এনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এসব ফালতু জিনিস উতলে পড়লে আমি ওখানে থেমে থাকতাম। আর কিছু বলার সুযোগ হলো না। এনামুল হক ফোন রেখে চলে আসেন দেখে সোজা হয়ে বসলো ঋদ্ধিক। এনামুল এসে চেয়ারে বসলেন। দুজনেই চুপ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন লোক এসে এক কাপ চা দিয়ে গেলে ঋদ্ধিকের জন্য অর্ডার করা হয়েছে। ঋদ্ধিক চা না নিয়ে বলল। বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করবো না এসব কোত্থেকে জেনেছ। শুধু এতটুকুই বলবো, অতীতে যা হয়েছে তা নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না। অতীতে যা হয়েছে তা আমি ভুলে গেছি। এসব আর নতুন করে মনে করতে চাই না। তুমি টপিক নিয়ে আর কোনো কথা। এনামুল ঋদ্ধিককে থামিয়ে হাতের ইশারায় কাপ দেখিয়ে বললেন। চা খাও। ঋদ্ধিক চুপসে গেল। বাবার কথা রাখতে চায়ের কাপ হাতে নেয়। তৌসির চেহারায় ক্রোধের আগুন ঝরছে। রাগে দুঃখে তার বুকটা পুড়ে যাচ্ছে। ঋদ্ধিক তার কলঙ্কের দাগে আবার আঁচড় দিল। যে কজন জানতো না, এখন তারাও জানে। কদিন পর বাকিরাও জানবে। চা শেষ করে ঋদ্ধিক বলল। আমি উঠছি। এনামুল চেয়ারে হেলান দিয়ে চুপচাপ তৌসি ও ঋদ্ধিককে দেখে যাচ্ছিলেন। দেখছেন বললে ভুল হবে, কিছু একটা ভাবছিলেন। ঋদ্ধিকে কথা শুনে স্বভাবসুলভ গলায় বললেন। ইমরুল আসছে তৌসি ও পালককে নিতে। ঘণ্টাখানেকের ভেতরে চলে আসবে। ওকে সাথে নিয়েই বাসায় ফিরবো। তোমরা আছো, আমি থেকে কি করব? আমি যাচ্ছি। ঋদ্ধিক, বসতে বলেছি, বসো। ধমক দিয়ে উঠলেন এনামুল। ঋদ্ধিক নিজের বিরক্তি রাগ দুটোই ভেতরে চেপে নিয়ে চুপচাপ বসে রইল। আপাতত পাবলিক প্লেসে বাবার সাথে বেয়াদবি করতে চায় না সে। ঘড়ির কাঁটায় রাত 9টা বাজে। তৌসির অপেক্ষায় বসে থাকা পালক যেন এবার কেঁদেই দিবে। বিকেলে চাচা ডেকে তাকে বাইরে নিয়ে গিয়েছিলেন, এখনো ফেরেননি। তৌসি ফোনটাও বাসায় রেখে গেছে। এনামুল সাহেবের নাম্বার নেই পালকের কাছে।
বাবার আসার কথা ছিল, তিনিও এখনো আসেননি, ফোনেও তুলছে না। পালক আর বসে থাকতে পারলো না, টেনশনে মাথা ধরেছে। রুম থেকে বেরিয়ে ফিহার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খোলা। খাটের উপর বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে সে। ভাইয়ের বিয়ে ভেঙে যাওয়াতে মনে হয় খুব কষ্ট পেয়েছে মেয়েটা। সকালে যখন চা দিচ্ছিল সবাইকে, তখন দেখেছে চশমার আড়ালে থাকা চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। এরপর থেকে আর রুম থেকে বের হতে দেখেনি তাকে। হয়তো ঘটে যাওয়া ঘটনাটা মেনে নিতে পারছে না সে। পালক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো। চাইলেও সে যেতে পারেনি ভেতরে। ফিরে আসার পথে সৌমিকের সামনে পড়তেই থেমে গেল। ছাদের দিকে যাওয়ায় সৌমিকও তাকে দেখে থেমে যায়। কানে গুঁজে নেওয়া ব্লুটুথ দ্রুত খুলে নিয়ে বলল, তোমার রুমে গিয়েছিলাম, তুমি মনে হয় ওয়াশরুমে ছিলে। খাটের পাশের টেবিলে পাস্তা রেখে এসেছি, খেয়েছো? পালক কিছু বলল না। ও ওয়াশরুমে ছিল তখন সৌমিকের গলায় তার নামে ডাক শুনেছে। যখন বের হলো তখন সৌমিককে গুনগুন করে গান গেয়ে গিয়ে বের হতে দেখছিল। টেবিলের ওপর পাস্তা রাখা দেখে বুঝে গিয়েছিল সৌমিক পাস্তা রেখে গেছে। পালককে কিছু বলতে না দেখে সৌমিক বলল, খাও না। আপনার খাবার আমাকে দিলেন কেন? খাবারগুলোতে খোদাই করে আমার নাম লেখা ছিল বুঝি? বলেই কিঞ্চিত শব্দ করে হাসলো সৌমিক। পালক বিরক্ত হলো। বাসার সবার মন খারাপের মাঝেও ওই লোকটা দিব্যি হেসে গিয়ে বেড়াচ্ছে। কখনো গান গাচ্ছে তো কখনো গান শুনছে। পালক বলল, চাচাকে ফোন দিয়ে দেখবেন ওনাদের ফিরতে কতক্ষণ। কেন? বাবার ফেরা নেই, তুমি কি করবে? ওনার সাথে আপু আছে। তো তুমি কি ভয় পাচ্ছ তোমার বোনকে বিক্রি করে দেয় কিনা? বলে আবারও হাসে সৌমিক। পালক বিরক্তি নিয়ে তাকিয়ে পাশ কেটে চলে যেতে চাইলো। সৌমিক পথে আটকে বলল, আরে ফোন দিচ্ছি তো। সৌমিক তার বাবাকে ফোন দিল। ওনার ফোন বন্ধ বলছে। শহর জুড়ে রাত নেমেছে। বিকেলের দিকে ঘর থেকে বের হয়েছিল তৌসিরা। এখনও তারা এখানেই আছে। তবে তৌসির বিরক্তির রেশ কেটে গেছে। তার মন এখন অনেক ভালো। 1 ঘন্টা বসে দীর্ঘ অপেক্ষার পর মিনিট কয়েক আগে তার বাবা এসে পৌঁছেছেন। বাবাকে দেখে সব মন খারাপ উবে গেছে তার। এখন ইচ্ছে করছে বাবার কাঁধে মাথা রেখে আকাশ ভরা তারার ঝিলিমিলি ঘোলাটে চাঁদের জ্যোৎস্নাময় এই রাতে উপভোগ করতে, বয়ে চলা হিমেল হাওয়ায় নিজের দুঃখ উড়িয়ে দিতে। ঋতিক আর চোখে তৌসির দিকে এক পলক তাকিয়ে তার খুশিটা দেখল। বাবা আসবে শোনার পর থেকে মেয়েটা চুপচাপ বসেছিল। এনামুলও আর কোনো প্রশ্ন করেননি। তবে ঋদ্ধিকের বিরক্ত লাগছিল। আশেপাশের টেবিলের মানুষেরা বারবার তাকাচ্ছে। সেই বিকেল থেকে বসে আছে তারা। কত মানুষ আসছে যাচ্ছে, অথচ তাদের যাওয়া হচ্ছে না। বসতে বসতে কোমরেও ব্যথা অনুভব হচ্ছিল। বারবার চলে যাওয়ার জন্য উঠে যাচ্ছিল সে। বাবার ধমকে পা বাড়াতে পারেনি। আর ওনার একটাই কথা, তৌসির বাবা আসার পরে বাসায় যাবেন। উনি আসার 5 মিনিট হয়ে গেছে। এখন বাধা দিলেও সে শুনবে না। ঋদ্ধিক তার বাবাকে ওঠার কথা বলাতে তখনই পাশে দাঁড়িয়ে কেউ সালাম দিল। ঋদ্ধিক পাশ ফিরে তাকিয়ে লোকটাকে দেখে কপাল কুঁচকে নেয়। তৌসিও বাবার কাঁধে থেকে মাথা তুলে অবাক হয়ে তাকালো। পাশের টেবিলে বসা 2 জন পুরুষ কিছুটা সন্দেহের চোখে তাকিয়ে আছে। এনামুল সাহেব একটা লোককে বললেন আর একটা চেয়ার দিতে। লোকটা চেয়ার নিয়ে আসলো। ঋদ্ধিক ও তৌসি কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে অজ্ঞাত লোকটির মুখপানে। কিছু কিছু খুশি আমাদের জীবনে ঝড় হয়ে আসে। আমরা খুশিটা অনুভব করার আগেই সব উল্টাপাল্টা হয়ে যায়। তৌসির সাথেও এমনটা হয়ে যাবে তা কল্পনায় ছিল না। জলশ্রুতি অগ্নি চোখে বাবার মুখশ্রীর দিকে তাকিয়ে আছে সে। ঘণ্টাখানেক আগে এই মানুষটাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষটা এখানে না আসলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। যে বাবা মরে যাওয়ার ভয় দেখিয়ে মেয়েকে কবুল বলান, সে বাবা ভাইয়ের কথায় সায় দিয়ে নিজের মেয়ের জীবন শেষ করে দেন। সেই বাবা এসেই বা কি হতো? কাজীর বেশে মৌলবীকে দাঁড়াতে দেখেই তৌসির মনে। তারপর যখন এনামুল বিয়ে পড়ানোর কথা শুরু করতে বলেন, তখনই তৌসি চেয়ার ছেড়ে পার্ক থেকে বেরিয়ে আসে। এত বড় ধাক্কা খাবে সে আন্দাজি করেনি। তার বাবা ইমরুল সাহেব তার পিছু পিছু পার্কের বাইরে আসেন। তাকে হাত ধরে টানেন গিয়ে টেবিলে বসার জন্য, কিন্তু তৌসি যায় না। সে চিল্লাচিল্লি করে।
জোর গলায় বলে তার হাত ছাড়তে। কয়েকজন মানুষ জড়ো হয়ে যায়। সবাই ইমরুলকে নিয়ে বাজে মন্তব্য করে, প্রশ্ন তোলে, কে এই মেয়ে, হাত ধরে টানেন কেন? ইমরুল নিজের মেয়ের পরিচয় দিলেও লোকজন বিশ্বাস করে না। পরিস্থিতি যেন বিগড়ে না যায়, তাই তৌসি সবাইকে বলে, উনি আমার বাবা, প্লিজ আপনারা অযথা ঝামেলা করবেন না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিছু লোক চলে গেলেও কিছু যুবক ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তৌসি বাজখায় গলায় বলে, কি সমস্যা আপনাদের, ভিডিও কেন করছেন, যান এখান থেকে। লোকগুলো কি আর তৌসির কথা শুনবে? কেউ এক কদমে পিছালো না। তৌসি এখান থেকে সরে গিয়ে রাস্তার পাশে হাঁটা ধরলো। ইমরুল সাহেব তৌসির পিছু পিছু গিয়ে বললেন, আম্মা আমার শোনো, ভাইজানের কথা ফেলতে পারবো না, ঋদ্দিককে বিয়ে করে নাও, আমাকে ছোট করো না। তৌসি দাঁড়ায় না। ইমরুল তৌসির হাত ধরে অনুরোধ করে বললেন, আমাকে ছোট কইরো না আম্মা, আমি ভাইজানরে কথা দিয়ে দিছি, তুমি আমার জওয়ানের পর খেলাপ কইরো না। তৌসি জ্বলে ওঠা চোখে বন্ধ করে শ্বাস নেয়, দাঁতে দাঁত চেপে বলে, আমার হাত ছাড়ো বাবা, লোকজন দেখছে। তুমি আসো আমার সাথে, এমন করে না আম্মা। তৌসি হাত ছাড়ানোর চেষ্টা করলেও ইমরুল ছাড়েন না। তৌসি রাগে গলা উঁচিয়ে বলে, বাবা হাত ছাড়ো, নয়তো খুব খারাপ হবে কিন্তু। ইমরুল থামেন না। উনি মেয়েকে জোর করেন আবার পার্কে নেওয়ার জন্য। মায়ের সাথে না পেরে এক পর্যায়ে ইমরুল বলেন, ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবো না তাহলে শুনো না। আমি আমি এদিক ওদিক তাকিয়ে ইমরুল রাস্তায় চলতে থাকা বড় বড় যানবাহন দেখিয়ে বললেন, আমি ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে নিজেকে লুকিয়ে নেব, ভাইজানের কাছে ছোট হওয়ার থেকে এইটাই ভালো। ইমরুল দ্রুত পা আগান গাড়ির নিচে ঝাঁপ দিতে। তৌসি চিৎকার দিয়ে তার বাবাকে ঝাপটে ধরে। ভয়ে আত্মা কেঁপে উঠেছে। তৌসি তাকিয়ে দেখে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছে। কয়েকজন কি সব বলছে, অথচ তৌসি শুনতে পাচ্ছে না। সবকিছু ঘোলাটে লাগছে, মাথা ঘুরছে তার। একটু আগে তার বাবা দেখানোর ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে চৌচির হয়ে আছে। তৌসি বড় বড় শ্বাস নিয়ে ঢোক গিলল। কয়েকটা লোক ভিডিও শুরু করেছে তাদের। কারো মুখে হাসি তো কারো চোখে কৌতূহল। কেউ কেউ কানাঘুষা করছে। একটা মাঝবয়সী পুরুষ একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে, আবার মরার জন্য রাস্তার দিকে দৌড় দিচ্ছে। আমজনতার জন্য এর থেকে মজাদার দৃশ্য আর কি হতে পারে? লজ্জা ও অপমানে তৌসির চোখ চিরে জল বেরিয়ে আসে। জেদ, রাগ, নিজের করা প্রতিজ্ঞা সব ভেঙে দেয় সে। তার বাবা জিতে যায়, তার সে হেরে যায়। সাথে ধূলিসাৎ হয়ে যায় আত্মসম্মান। বিয়ে পড়ানো শেষ করে ইমরুল ও এনামুল উঠে দাঁড়িয়ে বুক মিলান। দুই ভাইয়ের হাসিতে শুধু আনন্দ ঝরে পড়ছে। ভাইয়ের সাথে কোলাকুলি শেষে ইমরুল তৌসির জলসিক্ত ক্রোধাগ্নি চোখের দিকে কাতর চোখে তাকালেন। চোখ দুটো জ্বলছে, এই বুঝি জল নামবে। কাপা কাপা গলায় মেয়ের নাম নিলেন। তৈশি আম্মা। তৌসির এখনো আগের ন্যায় তাকিয়ে আছে। তার চোখে বাবার প্রতি একরাশ ঘৃণা ফুটেছে। ইমরুল গিয়ে মেয়ের পাশে দাঁড়ান, একটা হাত বাড়িয়ে মেয়ের কাঁধে রাখলেন। তৌসি ঝাড়া দিয়ে ওনার হাত সরিয়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখের দিকে তাকিয়ে রাজ্যের ঘৃণা নিক্ষেপ করে বললেন, কখনোই তোমায় ক্ষমা করবো না, কখনো না। কলিং বেল চাপার মিনিট কয়েক পরে দরজা খুলে দিলেন সৌমিক। দরজার বাইরে এনামুল ও তৌসির সাথে ইমরুলকে দেখে মুখে হাসি টেনে সালাম দিলেন। ইমরুল সালামের জবাব দিলেন। সৌমিক বলল, দাঁড়িয়েছেন কেন চাচা, ভেতরে আসেন। ইমরুল ভেতরে যেতে পা বাড়ালে এনামুল বাধা দিয়ে বললেন, পরে ঢুকবো, আগে তোমার মাকে ডাক দাও। সৌমিক অবাক হলো। ভেতরে না এসে মাকে ডাক দেওয়ার মানিটা বুঝলো না। এনামুলের হাতের দিকে তাকিয়ে দেখলো উনি শক্ত করে তৌসির হাত ধরে আছেন। সৌমিক আরও অবাক হয় তৌসির মুখের দিকে তাকিয়ে। এতক্ষণ খেয়াল করেনি সে। তৌসির চেহারা স্পষ্ট ক্রোধ। নিচের দিকে তাকিয়ে মেয়েটার আগে ফুঁসছে। রাগে কান্নার আর কষ্টের কান্না বোঝার মতো বয়স সৌমিকের হয়েছে। এনামুল রাগান্বিত গলায় ধমক দিলেন, কি হলো, কথা বুঝুনি আমার? সৌমিক ওপরে চলে গেল মাকে আনতে। উনি মনমরা হয়ে বসেছিলেন। সৌমিক গিয়ে বলল, বাবা এসেছেন, তোমাকে ডাকছেন, আসো। শেফালি বিরক্ত হয়ে উঠে আসেন। নিশ্চয়ই এখন খাবার চাইবেন। রান্না করতে একদম মন চাচ্ছে না ওনার।
বাহির থেকে এসেছে, খেয়ে আসলেই পারতো। নিচে এসে ওনাকে না দেখে রাগী চোখে সৌমিকের দিকে তাকান। সৌমিক দরজার দিকে ইশারা করলো। শেফালি যেন কিছু বুঝে উঠতে পারলেন না। উনি দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার বাইরে স্বামীর সাথে বাকি দুজনকে দেখে প্রচণ্ড বিরক্ত হলেন। উনি কিছু না বলে চলে যেতে লাগলেন। এনামুল বললেন, দাঁড়াও শেফালি, তোমার বৌমাকে বরণ করবে না? শেফালির পা থেমে যায়। বৌমা শব্দটাই কান ঝা ঝা করে উঠল। পায়ের শিরা থেকে শোণিত ধারা তরতর করে মস্তিষ্কে গিয়ে ছিড়কে মেরে ওঠে। ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে রুষ্ট চোখে তাকান। এনামুল পুনরায় বলেন, তোমার ছেলের বউকে ঘরে তুলো। শেফালির চেহারায় ক্ষোভ। উনি ঝাঁঝালো গলায় বললেন, কোন ধরনের ফাজলামি এটা? ফাজলামি না, ঋত্বিক আর তৈশির বিয়ে হয়েছে, এখন তৈশি এই বাড়ির বড় বউ। এনামুলের কথায় শেফালির মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছে। পুরো শরীর সহ হৃৎপিণ্ড কেঁপে উঠল। মাথায় ঘুরে পড়ে যাচ্ছিল। সৌমিক দৌড়ে এসে তার মাকে ধরল। শেফালি জোরে জোরে কয়েকবার শ্বাস ছেড়ে বললেন, তোর বাবা এসব কি বলছে? শ্রমিক কি বলছে এসব? ওই ওই খুনি মেয়েটা আমার ছেলের বউ? মজা করছো তুমি? হ্যাঁ, মজা করছো? বলো। মজা না, সত্যি বলছি। আসো, বউকে বরণ করে। শেফালি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। কয়েক সেকেন্ড পর আমি মানি না এই বিয়ে। বলে চিৎকার দিয়ে উঠলেন। শেফালি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। চিৎকার দেওয়ার কারণে গলায় খুসখুস হতে লাগলো। উনি কাশতে লাগলেন। কাশতে কাশতে আবারও বললেন, দরজা বন্ধ কর শ্রমিক, ঢুকতে দিবি না ঘরে। এই খুনি মেয়ে আমার ছেলের যোগ্য না। এই মেয়ে যদি এই চৌখাটের ভেতর পা রাখে, আমি গলায় দড়ি দেব। তৌসির রাগে গা জ্বলছিল। শেফালির কথায় আরো জ্বলে উঠল। ছেলের মতো মায়েরও এত অহংকার! এনামুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে চৌকাঠ পেরিয়ে বাসার ভেতরে পা রেখে বলল, গলায় দড়ি দেন চাচিমা, আপনার মৃত্যু যন্ত্রণা দেখে বিদায় হব। শেফালি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, শুনেছ খুনি মেয়ের কথা? এই মেয়ে আমায় গলায় দড়ি দিতে বলছে, শুনেছ তুমি? শেফালি এনামুল হকের সামনে এসে দাঁড়িয়ে বললেন, শুনেছ এই মেয়ের কথা? তুমি কিভাবে পারলে এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে? এই মেয়ে কি আমার ছেলের যোগ্য? আমি কোনোদিনও এটা মানব না। তৌসির রোষে ফেটে উঠে বললেন, আপনার ছেলেকে কে মেনে নিচ্ছে চাচিমা? বেঈমান প্রতারক জন্ম দিয়েছেন আপনি। আপনার ছেলে আপনার মতো মনুষ্যত্বহীন, বিবেকহীন হয়েছে। সেই ছেলে নিয়ে আবার এত বড়াই। ইমরুল ধমক দিয়ে উঠলেন, তৈশি, কি সব বলছিস? আপনি চুপ করুন, আমার উপর ধমকাতে আসবেন না একদম। আপনার মেয়ে তখনই মরে গেছে যখন মৃত্যুর ভয় দেখিয়ে বিয়ে দিয়েছিলেন। আপনি তো জন্ম দিয়েছিলেন, তাই মৃত্যুটা চাইতে পারিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি নিজেই ধাক্কা দিয়ে তাকে ট্র্যাকে নিচে ফেলে দিতাম। ইমরুল গর্জে ওঠেন। তৈশি, তৌসির রোষাগ্নি চোখে তাকালো। রাগে তার গা জ্বলছে। চিল্লাচিল্লি শুনে ফিহা ও পালক নিজেদের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। কি হয়েছে তারা বুঝতে পারছে না। ফিহা সৌমিককে বলল, কি হয়েছে ভাইয়া? বাবা নাকি ভাই আর তৈশির বিয়ে দিয়েছেন। মানে? আটকে উঠল ফিহা। সৌমিক আর কিছু বলতে পারলো না। তার আগেই শেফালি তেড়ে গিয়ে তৌসির গাল চেপে ধরেন। সবাই ধরতে আসার আগেই তৌসি ওনাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল। শেফালি ছিটকে এসে সোফায় ধাক্কা খেলেন। টাল সামলাতে না পেরে সোফার উপর চিত হয়ে পড়লেন। আকস্মিক কাণ্ডে সবাই হতবিহব্বল হয়ে গেলেন। তৌসি গর্জে উঠে বলল, আমি হাফসা নই, আমি হাফসার মেয়ে তৈশি। মায়ের সাথে ঝগড়ায় যখন পেরে উঠতেন না, তখন মায়ের গায়ে হাত তুলতে যেতেন। মা সহ্য করে নিতেন, কিন্তু আমি সেই হাতটা ভেঙে দেবো একদম। এনামুল ফিহাকে ইশারা করলেন তৌসিকে নিয়ে উপরে যেতে। ফিহা তৌসিকে ধরে উপরে নিয়ে গেল। শেফালি কয়েক মুহূর্ত নির্বাক হয়ে বসে রইলেন। তৌসি ওনার হাত ভাঙার কথা বলেছে? এত বড় স্পর্ধা! শেফালি হঠাৎ পাগলের মতো আচরণ করতে লাগলেন। সৌমিকের হাত গলায় রেখে বললেন, আমাকে মেরে ফেল সৌমিক, আমি বাঁচতে চাই না। আমাকে তুই মেরে দে। শত্রুর মেয়ে আমার ঘরে রাজত্ব করবে? এই নষ্টামি আমার ছেলের বউ, আমি মানব না।
আমি এটা কোনো দিন মানতে পারবো না। বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন তিনি। সৌমিক মাকে শান্ত করতে বুকে জড়িয়ে ধরল। তার মনটা কাঁদছে। সেও যে ওই পরিবারের মেয়েকে পালককে ভালোবেসে ফেলেছে। বাবা দাঁড়িয়ে বিয়ে দেওয়ার পর যদি মা এমনটা করেন, তাহলে সৌমিক নিজের ইচ্ছায় করলে কি হবে? নিজের অন্ধকার ভবিষ্যৎ দেখে আঁতকে উঠল সৌমিক। তোষিদের ফেরার ৩-৪ ঘন্টা পর বাসায় ফিরল ঋদ্ধিক। ফিহা দরজা খুলে দিয়ে ঋদ্ধিককে দেখে কোনো বাক্য ছাড়াই চলে গেল। ঋদ্ধিক বুঝে গেল ইতোমধ্যে তার বিয়ের ব্যাপারটা বাসায় প্রকাশ হয়ে গেছে। ভেতরে ঢুকে সোফায় বসে থাকা সৌমিকের দিকে চোখ পড়ল। ফিহা গিয়ে তার পাশে বসেছে। ঋত্বিক ডাইনিং টেবিলে বসলো। জগ হাতে নিয়ে দেখলো পানি নেই। সে ফিহাকে ডাক দিল, ফিহা উঠল না। ঋত্বিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে মাথা চেপে বসলো। শ্রমিক উঠে এসে কিচেন থেকে পানি নিয়ে আসে। গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সিদ্ধান্তটা তোমার ছিল নাকি বাবার? কোন সিদ্ধান্ত? কিসের কথা বলছি তা তো তোমার আন্দাজ করার কথা। বলেই গ্লাসটা বাড়িয়ে দিল সৌমিক। ঋদ্ধিক গ্লাস হাতে নিতে নিতেই বলল, আমি কিছু জানতাম না। সৌমিক বলল, যখন জানলে আমাদের জানাতে পারতে, আমরা না হয় বাবাকে বলতাম। তৈশিকে যখন তোমার জন্য পছন্দ করে নিয়েছে, বাসায় অনুষ্ঠান করে বিয়ে দিক। এভাবে কাজে অফিসে গিয়ে বিয়ে না দিলেই হতো। ঋদ্ধিক পানি খেয়ে গ্লাসটা রেখে এক গালে হেসে পড়ল। কাজে অফিস হলেও মানুষ ছিল, রাস্তায় দাঁড়িয়ে। আর বলে না ঋদ্ধিক। সৌমিক বলে, রাস্তায় দাঁড়িয়ে মানে? তোমার বিয়ে রাস্তায় হয়েছে? ঋদ্ধিক কিছু বলে না। কপালে ফুলে ওঠা রগ চেপে ধরে সে। চল শক্ত করে আছে, তার চেহারায় স্পষ্ট রাগ। সৌমিক আর প্রশ্ন করলো না। ঋদ্ধিক আরেক গ্লাস পানি চাইলো। পানি খেয়ে প্রশ্ন করলো, আম্মা কোথায়? সৌমিক ছোট করে বলল, নিজের ছেলের বিয়ে অথচ নিজেই জানে না। বাবার এটা ঠিক হয়নি, মা মানতে পারছে না। ঋদ্ধিক কিছু বলল না। তার মা যে কেন মানতে পারছে না তা সে ছাড়া হয়তো দ্বিতীয় কেউ জানবেও না। সৌমিক আবার বলল, কান্নাকাটি চেল্লাচেল্লির কারণে প্রেশার বেড়ে আছে। ঋদ্ধিক বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। সৌমিক বলল, তোমার অপেক্ষায় ছিল, একবার দেখা করে নিও। ঋদ্ধিক ছোট্ট করে হুম। বলল। উপরে যাওয়ার সময় ফিহার দিকে একবার তাকালো। মেয়েটার চেহারা মলিন। ঋদ্ধিক জানে ফিহার এই মলিন চেহারার কারণটা কি। সে আপাতত কিছু বলতে চাইল না। দরজা খুলে রুমে ঢুকতেই ঋদ্ধিকের চোখ পড়ল খাটে বসা তৌসির ওপর। মেয়েটার আগে চোখ মুখ শক্ত করে বসে আছে। এই রাগান্বিত মেয়েটা এখন তার বিয়ে করা বউ। পাঁজরের ভেতরে থাকা হৃৎপিণ্ড নামক অঙ্গটা খুব দ্রুত চলতে লাগলো। অজস্র কুণ্ঠাবোধ নিয়ে দুপা বেরিয়ে খাটের এক কোণে বসলো। হাত 2-1 দূরত্ব তাদের। কি দিয়ে কথা শুরু করবে খুঁজে পেল না সে। অস্বস্তিতে দম আটকে আসছে যেন। মনের অন্তর থেকে কেউ তাকে বলে উঠল, পুরুষ মানুষের এত কুণ্ঠা থাকতে নেই। পুরুষরা হবে নির্ভীক, দুর্ধর্ষ। পুরুষের আবার কিসের সংকোচ? ঋত্বিক নিজেকে স্বাভাবিক করে বসে। সত্যিই তো, আচমকা তার এত কুণ্ঠাবোধ হচ্ছে কেন? সে তো এমন পুরুষ নয়। ঋত্বিক গলা খাকারে দিয়ে বলে উঠল, আজ যা হয়েছে তার জন্য বাবার হয়ে আমি সরি বলছি। বাবা এমন কোনো প্ল্যান করে রেখেছে জানলে আমি ওখানে যেতাম না। তৌসির মেজাজ ঢের খারাপ। তার উপর আবার ঋদ্ধিকের এহেন কথা শুনে আরও রাগ হলো। বাজখাই গলায় বলল, আপনি আর আপনার পরিবার কাউকে আমি কখনোই ক্ষমা করব না। সবাই মিলে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। ঋদ্ধিক শান্ত গলায় শুধালো, সবাই মিলে যা কিছু হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে সবকিছু। তৌসি তাচ্ছিল্য করে বলল, অ্যাক্সিডেন্ট? কারো জীবন নিয়ে খেলা করাকে অ্যাক্সিডেন্ট মনে হয় আপনাদের কাছে? একটু থেমে আবারও তৌসি বলল, গ্রামে গিয়ে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আপনি সই করে দিন। আমি আপনার সাথে থাকতে পারবো না। একটা বেঈমান প্রতারকের স্ত্রীর পরিচয় নিয়ে চলতে পারবো না আমি। কথাটা বলে বসা থেকে উঠে বারান্দার দিকে পা বাড়ালো তৌসি। ঋত্বিক খপ করে তার হাত ধরে ফেলে। তৌসি রাগান্বিত চোখে তাকায়। ঋত্বিক আরও তৌসির এই রূপ ঋত্বিকেরই অর্জন। তার জন্যই আজ ভালোবাসা ঘৃণার রূপ নিয়েছে। তৌসি হাত ছাড়ানোর চেষ্টা করে ঋত্বিক আবারও খপ করে তৌসির হাত ধরে ফেলে।
তার কণ্ঠে ভারী শ্লেষ নিয়ে বলে। তার মানে মেনে নিয়েছো তুমি আমার স্ত্রী? তৌসির ঘৃণা ভরা চোখ নিয়ে হৃদ্দিকের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, লজ্জা বলেও একটা জিনিস আছে, এত কিছুর পরেও এই মুখ নিয়ে সামনে দাঁড়াতে লজ্জা হয় না আপনার? পুরুষদের লজ্জা থাকতে হয় না, লজ্জা তো নারীর অলংকার। আর নারীর অলংকার নিয়ে টানাটানি করার স্বভাব আমার নেই। তৌসি ধাক্কা দিয়ে হৃদ্দিককে ছাড়িয়ে বলল, দূরে থাকুন, ঘৃণা হয় আমার আপনাকে। বেশ কিছুক্ষণ পর মায়ের রুমে গেল হৃদ্দিক। শেফালি ফ্লোরে বসে আছেন, এনামুল খাটের এক কোণে বসে সিগারেট টানছেন। হৃদ্দিক ধীর পায়ে রুমে ঢুকে মাকে ডাকলো। আম্মা। ছেলের ডাকে ভাবাচ্ছেদ হয় শেফালির। শীতল চোখে ছেলের দিকে তাকান তিনি। হৃদ্দিক বসে মায়ের মাথায় এক পাশে হাত রেখে বলল, এভাবে বসে আছো কেন? দেখি উঠে বসো। মেডিসিন নিয়েছো আজ? শেফালি ধরে আসা গলায় বললেন, তুই কি করে পারলি ঋদ্ধিক? আমি কি তোর পেটে ধরিনি? আমায় একটুও মূল্যায়ন দিলি না। বলে ডুকরে কেঁদে উঠলেন শেফালি। হৃদ্দিক মায়ের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, আম্মা, যা হয়েছে উপরওয়ালার পক্ষ থেকে হয়েছে। ভাগ্যে যা ছিল তা হয়েছে। ভাগ্য লেখায় কারো হাত চলে না আম্মা। শেফালি হৃদ্দিককে ধাক্কা দেয়। সৌমিক ও ফিহা মাত্র দরজার সামনে দাঁড়িয়েছিল। হৃদ্দিককে ধাক্কা দিতেই তারা দুজন দৌড়ে আসলো। ওরা তাকে ধরার আগেই হৃদ্দিক উঠে দাঁড়ায়। শেফালি গর্জে উঠে বলল, উপরওয়ালার দোষ দিচ্ছিস? বাপ ছেলে মিলে আমায় কলিজায় আগুন লাগিয়েছিস, বলছিস এটা উপরওয়ালার লেখা ছিল? তাহলে আমাকে মেরে দে তোরা। ওই খুনিটা তো একদিন ঠিকই মেরে দেবে, তার আগে তোরাই মেরে দে আমাকে। আম্মা, কিসব বলছো? নিজেকে শান্ত করো। শেফালি উম্মাদের মতো এসে অনুরোধ করেন, আমি শান্ত হয়ে যাব ঋদ্ধিক, তুই ওই মেয়েকে তালাক দে, আমার সামনে দাঁড়িয়ে তালাক দে। আমি শান্ত হয়ে যাব বাবা, তুই ওকে তালাক দে দে, নয়তো আমার মৃত্যু ছাড়া আমি শান্তি পাবো না। এনামুল গর্জে উচ্চারণ করেন, শেফালি, কি কি শেফালি, গর্জাচ্ছ কেন? আমাকে চুপ করাবে? আমি চুপ হব না। ওই মেয়ে যতদিন এ ঘরে থাকবে আমি চুপ হব না। ঋত্বিক, হাত জোর করে অনুরোধ করছি, তুই আমার কথা ফেলিস না। এনামুল আবারও গর্জে ওঠেন, ভালো হবে না বলছি। যা হচ্ছে চুপচাপ মেনে নাও। এ বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি, আমার নিজের সিদ্ধান্ত, নিজের মর্জিতে দিয়েছি। তাই এখানে তোমার মতামত পেশ করার কোনো অধিকার নেই। কে বলেছে আমার অধিকার নেই? ও শুধু তোমার ছেলে নয়, আমারও ছেলে। আমারও অধিকার আছে আমার ছেলের বিয়ে নিজ হাতে দেওয়ার। ও তোমার কথাই বিয়ে করেছে, আমার কথাই তালাক দেবে। বারবার তালাকের কথা শুনে এনামুলের মেজাজ বিগড়ে গেল। শেফালির কথা শেষ হওয়া মাত্রই ঠাস ঠাস করে পরপর দুটি থাপ্পড় দেন শেফালিকে। এনামুলের আকস্মিক কাণ্ডে স্তব্ধ হয়ে যায় সবাই। পরিবেশটা স্তব্ধ করে দিতে এনামুল শেফালির চুলের মুঠি ধরে বললেন, তালাক শব্দটা যদি আর একবার তোমার মুখ থেকে বের হয়, আমি তোমাকে তালাক দিব। তোমার ছেলেদেরও ক্ষমতা থাকবে না তোমাকে এ ঘরে রাখার। এনামুলের কথায় সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শেফালি নির্বাক চোখে স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এত বড় ছেলে মেয়ের সামনে গায়ে হাত তোলা, চুলের মুঠি ধরা, তালাকের ধমক দেওয়া, লজ্জায় মাটি ফাঁকে নিজেকে লুকিয়ে নিতে ইচ্ছে করছে। গালে রাখা হাতটা আস্তে আস্তে গাল থেকে সরে গেল। ফর্সা গালে দৃশ্যমান হয়ে উঠল থাপ্পড়ের লাল দাগ। শেফালি নির্বাক চেয়ে রইলেন। শূন্য চোখে তাকিয়ে থেকে এক ফোঁটা অশ্রু ঝরালেন শুধু। লজ্জায় আর অপমানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না আর। দ্রুত বেরিয়ে গেলেন রুম ছেড়ে। এনামুল এসবে পাত্তা দিলেন না। শেফালির এই ঈর্ষান্বিত মন মানসিকতা ওনার একদম পছন্দ নয়। ফিহার গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার মা কি এমন দোষ করলেন যে বাবা এমনটা করলো? প্রতিটা মায়ের তো ইচ্ছে থাকে নিজের সন্তানের বিয়ে দাঁড়িয়ে থেকে দিতে। ওনার ছেলের বিয়ের কথা উনি এমনভাবে জানলেন যেন তিনি প্রতিবেশী। এমনটা হলে প্রতিটা মাই তো কষ্ট পাবে, রাগ দেখাবে। বাবা তো পারতো ব্যাপারটা বোঝাতে, পরে না হয় ওনাকে বুঝিয়ে বলতো। তা না করে বাবা ওনাকে মারধর করলো, তালাকের ধমক দিল। বাবার দিকে অভিযোগের দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে চলে গেল রুম থেকে। সৌমিক দরজার বাইরে গিয়ে পেছনে ঘুরে তাকালো। এনামুল তাকিয়ে দেখলেন সৌমিক ওনার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। রাগে ওর চেহারার ধরনটাই পাল্টে গেছে। এনামুল চোখ ফিরিয়ে নিলেন।
তার মায়ের গায়ে হাত তোলা মেনে নিতে পারেনি হয়তো, কিন্তু ওনারও বা কী করার ছিল? শেফালির কথাবার্তাতে ক্ষিপ্ত না হয়ে উপায় ছিল না। সৌমিক তার বাবার দিকে তাকাতে তাকাতে দরজায় এত জোরে একটা ধাক্কা দিল যে দেয়ালের সাথে প্রচণ্ড শব্দ করে দরজায় লাগলো। সৌমিকের রাগ দেখে হাতকে উঠলেন এনামুল। ছেলের এমন হিংস্র রূপ এর আগে কখনোই দেখেননি। বুক ছিঁড়ে আশা দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দায় চলে যান তিনি। ঋদ্বিক ঠায় দাঁড়িয়ে থেকে নিজের জায়গায়, রক্তিম চোখ দুটো স্থির মেঝের ওপর। সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে আসে প্রিয়া। খিদেই পেট চোচো করছে। ফজরের পর থেকে সৌমিক 2বার মেসেজ দিয়েছে, কিচেনে যা, কিছু রান্না কর। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্রিয়া জানে বাসার সবাই আজ ঘুম ভাঙবে খিদে লেগে। কাল রাতে সহসা ঋত্বিক ও তৌসির বিয়ের কথা শুনে বাসায় আর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। এমন পরিস্থিতিতে কি কারো খাওয়ার মুড থাকে? শুধু এনামুল সাহেব আর ইমরুল সাহেব খেয়েছিলেন। ওনাদের খাবারটা টেবিলে বেড়ে দিয়েছিলেন সৌমিক। কিছু কিছু ছেলেদের পাতিল থেকে তুলে খাওয়ার গুণ থাকে, সৌমিকের মাঝেও সে গুণটা আছে। আমি কি আপনাকে সাহায্য করবো আপু? পালকের কণ্ঠস্বর শুনেই পাশ ফিরে তাকালো ফিহা। ফ্যামবন্দি চশমার আড়ালে চোখের তীক্ষ্ণতা চেপে গেলেও কণ্ঠের তীক্ষ্ণতা চাপল না। সে খটখটে গলায় বলে, না লাগবে না। বলতে বলতে তাওয়াতে রুটি দিয়ে আরেকটা রুটি বেলতে লাগলো। পালক দেখলো ফিহার বেলা রুটিতে বাংলার মানচিত্রের রূপ দিয়েছে। সে বলল, রুটি তো গোল হচ্ছে না, আমার কাছে দিন। বললাম না আমি পারবো, এত খুদ ধরতে হবে না, যাও এখান থেকে। ঝাড়ি মেরে উঠল ফিহা। তার কাজে খুদ ধরা একদম পছন্দ করে না সে। পালক চুপ করে দাঁড়িয়ে রইল। সরল মনে কথা বলে দিয়েছে সে। ফিহা এটাকে খুদ ধরা বলবে ভাবেনি আগে, নয়তো কথাটা এমনভাবে বলতো। এমন সময় সৌমিক এসে কিচেনে ঢুকলো। সৌমিক ঢুকতেই পালক কিচেন থেকে বেরিয়ে গেল। যেতে যেতে খেয়াল করলো সৌমিক কুটিল চোখেও তার দিকে তাকায়নি। জগে পানি নিতে নিতে সৌমিক বলল, মেহমানদের সাথে মোলায়েম সুরে কথা বলতে হয় ফিহা। ফিহা নিজের কাজে মনোযোগী থেকেও কপাল কোঁচকালো। সৌমিক যে তার ঝাড়ি মারার কথাটা শুনেছে আন্দাজ করা যাচ্ছে। ফিহা গম্ভীর গলায় বলল, এমন মেহমান, তোমাদের এই মেহমানদের জন্য মাকাল থাপ্পড় খেয়েছে। যেই বাসায় কখনো ঝগড়া হয়নি সেই বাসায় ঝগড়াও হয়েছে, চিল্লাচিল্লিও হয়েছে। চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। এসব কি চোখে পড়ে না ভাইয়া? সৌমিক সর চোখে তাকিয়ে বলল, কি হয়ে গেছে তোর ফিহা? বাবার ভুল এখানে, ওদেরকে দোষারোপ করছিস কেন? তো কি করব, আমার ভালো লাগছে না এসব দেখতে। তৈশি কাল মায়ের সাথে কেমন একটা আচরণ করলো, তার ওপর বাবা এসে চুল ধরে। বাকিটা বলতে গিয়ে গলায় আটকে আসে ফিহার। কথা থামিয়ে আবার বলে, প্রথমে ভাইয়ার বিয়ে ভেঙে গেল, তারপর হঠাৎ করে বাবা এসে বলল ভাইয়ার আর তৈশির বিয়ে দিয়েছে। মা হয়েও ছেলের বিয়ের খবরটাই জানেনি। তারপর তৈশি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এত কিছু সহ্য করতে পারেনি, তাই হয়তো পাগলামো করেছে। সবার তো উচিত ছিল এটা বোঝার, তাকে বোঝানোর। সবই কিছু একটা ভাবলো, তারপর বলল, একটা বিষয় নিয়ে বারবার একই কথা বললে ইমোশন একই কাজ করে ফিহা। তুই একবার এটা ভেবে নে যে তৈশি আর ভাইয়ার বিয়ে হওয়ার কারণে কিন্তু চাচাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার একটা আশঙ্কা আছে। একবার ভাব, মা তৈশিকে এখনো খুনি বলে সম্বোধন করে। বাবা যদি বলতো আমি তৈশিকে আমার ছেলের বউ বানাবো, সেটা কি মা মেনে নিত? এভাবে বিয়ে না দিলে কখনোই তা সম্ভব ছিল না। ফিহা কিছু বলল না। কান্না আটকানোর বৃথা চেষ্টায় তার গলা ব্যথা করছে। আর মোড়া বেগে ঘুম ভাঙ্গে ঋদ্বিকের। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রাতে মায়ের রুম থেকে এসে তৌশিকের রুমে পায়নি ঋদ্বিক। সে পালকের কাছে গেস্ট রুমে চলে গিয়েছিল। ফ্রেশ হয়ে এসে আগে গেস্ট রুমের দিকে পা বাড়ায়। রুমে উকি দিয়ে দেখলো তৌশি লাগেজ গোছাচ্ছে। পকেটে হাত গুজে কিঞ্চিত বাঁকা হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ায় ঋদ্বিক। তৈশি রক্তিম চোখে তাকিয়ে আছে, কাছে মন দিল। ভেবেছিল এই অমানুষটা ওঠার আগেই বাসা থেকে বের হবে, কিন্তু পারল না। 9টার বাসে যাবে ওরা, এখন 8টা বাজে। বাবার সাথে তৈশি কথা বলতে চায় না, তাই পালককে পাঠিয়েছিল বাবাকে বলতে তারা যেন তাড়াতাড়ি বের হয়। অথচ পালক যে গেল 15 মিনিট হয়ে গেছে, এখনো আসছে না। পালকের দুটো ড্রেস লাগেজে রাখা হয়নি দেখে সেইগুলো গুছিয়ে নিল। ঋত্বিক প্রশ্ন ছুড়ল, লাগেজ গোছানো হচ্ছে, কোথাও যাচ্ছ? তৈশি শুনেও না শোনার ভঙ্গিতেই নিজের কাজে মগ্ন। ঋত্বিক শীষ বাজায়। তৈশি আবারও পাত্তা দিল না। ঋত্বিক ডাকলো, ওই ডাইনি।
তৈশীর কর্মরত হাত এবারে থেমে গেল। সে কটমট করে ঋদ্দিকের দিকে তাকায়। ঋত্বিক বলে, কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি, যাবেন আপনি? না, তুমি একাই যাও, আমার আগুনে পোড়ার ইচ্ছে নেই। বলেই সে হালাত ছেড়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। তৈশী এসে ঠাস করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। কষ্টে কান্না পাচ্ছে তার। সে মানুষটাকে কখনো ক্ষমা করতে পারবে না। সারা জীবন যাকে ঘৃণা করে যাবে বলেছে, তার সাথেই কিনা সারা জীবনের চুক্তি হলো। এই অতিষ্ঠ জীবন রেশারেশির সম্পর্ক টেনে নেওয়ার শক্তি যে তার নেই। রাগটা তৈশীর নিজের উপরেই বেশি হচ্ছে। আবার এটাও মনে হচ্ছে বাবা যা করার করতো, নিজের ক্ষতি করলেও করে নিত। ও কেন রাজি হয়ে গেল? কিছুক্ষণ পর পালক এসে রুমে ঢুকে। তৈশী তাকে দেখে উঠে গিয়ে পড়ল। কতক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি, বের হবো কখন? পালক নিষ্প্রভ চোখে চেয়ে বলল, বাবা চলে গেছে। চলে গেছে মানে? বাবা বলল ঋত্বিক ভাই আমাদের নিয়ে গ্রামে যাবে। কি? ওই লোকটার সাথে আমরা যাব? যখন যা খুশি তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উনি। কখন বের হয়েছেন? আধা ঘন্টা হবে। আর তুই এখন এসে আমাকে এটা বলছিস? তৈশীর রাগ দেখে ভরকে যায় পালক। যাওয়ার সময় বাবা নিষেধ করে গিয়েছিলেন তৈশীকে ওনার যাওয়ার কথা সাথে সাথে না জানাতে। উনি আগে গিয়ে মাকে বিয়ের বিষয়টা জানাবেন, তারপর ওদের দুই বোনকে বাড়িতে নেবেন। চারিদিক থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। ইমরুল সাহেব নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঘণ্টাখানেক হবে বাড়িতে এসেছেন তিনি। হাফসা খাতুন ঠাই বসে আছেন খাটে। কান্নাকাটি করার ফলে ওনার চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো একদম এলোমেলো। গতকাল ইমরুল সাহেব মেয়েদের নিয়ে আসবেন বলে ঢাকায় গিয়েছিলেন। আজ সারাটা দিন মেয়েদের অপেক্ষায় ছিলেন, বারবার রাস্তায় উকি দিচ্ছিলেন এই বুঝি মেয়েরা চলে আসলো, কিন্তু ওরা আসেনি। ইমরুল একাই এসেছেন। এসে জানিয়েছেন তিনি নাকি ঋদ্দিকের সাথে তৈশীর বিয়ে দিয়েছেন, কারণ ওনার ভাইয়ের কথা তিনি ফেলতে পারেননি। কথাটা শুনে হাফসার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওনার মেয়ের বিয়ে, তাও শেফালির মতো একজন মহিলার ছেলের সাথে, যে মহিলাকে হাফসা বেগম শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্ষমা করবেন না, সেই মহিলার ঘরে ওনার মেয়ে সংসার সাজাবে, এটা মানতে পারছেন না হাফসা। অথচ ওনার অদৃষ্টে এটাই লেখা ছিল যে উনি একদিন এটা শুনবেন। ওনার অজান্তেই ওই ঘরের মেয়ের বিয়ে হয়েছে। ইমরুল সাহেব নামাজ পড়ে এসে ঘরে প্রবেশ করে দেখলেন হাফসা একই অবস্থায় বিছানায় বসে আছেন। হাফসার এমন মুখ দেখে কষ্ট হচ্ছে ওনার। সব কিছু শোনার পর হাফসা অনেক রাগারাগি করেছে, রাগে চুল ছিঁড়ে কেঁদেছে। ঋদ্দিকের মায়ের সাথে হাফসার বনিবনা ছিল না কখনোই। তাদের ছেলে মেয়ের বিয়েটা দুজনের কাছে মৃত্যুর সমতুল্য। ইমরুল জানতেন এমনটাই হবে, তাই তিনি ঋদ্দিক ও মেয়েদের আজ সাথে আনেননি। হাফসা ঋদ্দিকের সামনে এই রকমটা করলে খারাপ লাগতো ওনার। ইমরুল খাটের এক কোণে বসে শীতল গলায় বলল, যা হয়েছে তা মেনে নাও হাফসা। মেয়ের কলঙ্ক যেন ভাইজান তার ছেলের জন্য তৌসিকে পছন্দ করেছে, এটা আমাদের কপাল। হাফসা আক্রোশে ফেটে উঠলেন, ক্রুদ্ধ কণ্ঠে গর্জে বললেন, হ্যাঁ কপাল, এটাই তো কপাল। আমার মেয়ের বিয়েটা আমার অজান্তে হয়ে গেল, এটা তো সৌভাগ্যের কপাল। বলে ডুকরে কেঁদে উঠলেন। ইমরুল কিছুটা বিরক্ত নিয়েই বললেন, অযথা কেন কান্নাকাটি করছো? ঋদ্দিক আমাদের ঘরের ছেলে, ছোট থেকে তাকে দেখে এসেছি, জেনেছি। তার মতো ছেলে পাওয়া খুব সহজ ছিল না। শিহাব কি তার থেকে কম ছিল? কি জবাব দিবে তুমি তাকে? তোমার ভাই বলল আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলে। বললেই কি হতো যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। দেখো হাফসা, ভাইজানকে আমি ছোট থেকে শ্রদ্ধা করে এসেছি। কখনো ভাবিনি সে আমার সৎ ভাই, সেও ভাবিনি কখনো। বড় ভাইয়ের যত দায়িত্ব সব পালন করেছে, তার এই সামান্য আবদার আমি ফেলে দিতাম? আর আমি বুঝি না, যত ঝামেলা সব তোমার আর ভাবির মধ্যে কেন? আমাদের সৎ মায়েরা সতীন হয়েও বোনের মতো থাকতেন, তোমরা তো দু যা। হাফসা নির্বাক চোখে তাকালেন। ইমরুল এত কিছুর পরেও এসব বলছেন। কাঁদতে কাঁদতে শুকিয়ে আসা ঠোঁট দুটো নেড়ে বললেন, সব ভুলে গেছো? আমার মেয়ের চরিত্রের উপর কত বড় অপবাদ দেওয়া হয়েছিল, ভুলে গেছো? এত সহজে ভুলে গেছো? এক সংসার ভেঙে দুই সংসার হওয়ার পেছনে কারণটা মনে পড়ে না? যে তৈশীকে ওই ঘরে ঘরণী বানিয়ে রেখে এসেছো, ওই তৈশীর জন্মের পরের ব্যাপারটা কি একদম ভুলে গেছো? ইমরুল অনুদগ্ধ হয়ে বসে আছেন। তার কাছে কোনো জবাব নেই। অতীতে হাফসার সাথে যা হয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়।
তবে হাফসাও যে পুরোপুরি ত্রুটিশূন্য ছিল সেটাও তো নয়, কিছুটা রুদ্ধ তারও ছিল। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। তৌসির খুব খিদে পাচ্ছে, সারাদিনে কিচ্ছুটি পেটে পড়েনি তার। সকালে সৌমিক চা দিয়ে গিয়েছিল কিন্তু সে খায়নি। দুপুরের দিকে খেতে ডাকা হলে পালক গেলেও সে চায়নি। এনামুল একবার এসেছিলেন, ওনাকে দেখে তৈশির চোখে মুখে ক্রোধ ফুটে ওঠে। এনামুল দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান, ভেতরে আসার সাহস হয়নি হয়তো। বাসা থেকে উঠে তৈশি দরজার পাশে গেল। বেশ কিছুক্ষণ হলো পালক রুমে থেকে বেরিয়েছে, এখনো আসেনি। দরজা খুলে কি দেখা উচিত, আশেপাশে আছে কিনা দ্বিধায় পড়ে গেল তৈশি। বাইরে বের হলে হয়তো হৃদ্দিকের সম্মুখীন হতে হবে। এই মানুষটার মুখ দেখতে চায় না বলে সকাল থেকে গেস্ট রুমে রুদ্ধ হয়ে আছে। দ্বিখণ্ডিত মন নিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত। খিদের যন্ত্রণায় কলিজা মুচড়ে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক করে দরজা খুলল তৈশি। দরজা খুলেই সামনে তাকিয়ে থম মেরে রইল। ঋতিক মাত্র দরজায় টুকা দিতে যাচ্ছিল, এমন সময় দরজা খুলে যেতেই সেও সেকেন্ড দুয়েকের মধ্যে থেমে যায়। পর মুহূর্তে কি একটা ভেবে সরু চোখে তাকায়। তৈশি রোশান্বিত চোখে তাকিয়ে আবারও দরজা বন্ধ করতে যায়। ঋতিক চট করে দরজার হাতলটা ধরে ফেলল। ছোট্ট দেহের মানবীটির শক্তিতে কুলিয়ে উঠল না। বলিষ্ঠ এই পুরুষটির সাথে ঋতিক তৈশিকে ধাক্কা দিয়ে তার জায়গা থেকে সরিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তৈশি উত্ত্যক্ত হলো, যার সম্মুখীন হতে চায় না বলে সারা দিন রুমে বন্দি, এখন দরজা খুললেই তার সম্মুখীন হতে হলো। ঋতিক দুই হাত পকেটে গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। ডান পায়ের উপর বাম পা বাঁকা করে রেখে বলল, হাও তুমি ডাইনি, গুণ তোমার মাসাল্লাহ। বউ হলে তো এমনই হওয়া উচিত, স্বামী নক করার আগেই দরজা খুলে দেবে। কিছু বলার জন্য তৈশির ঠোঁট কেঁপে উঠল, কিন্তু বলল না। কেন জানে ঋদ্দিকের সাথে কথা বলার রুচি হয় না তার। ঋদ্দিকের সামনে থেকে সরে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। ঋদ্দিক আগের জায়গায় থেকেই বলল, তা সকালে না ব্যাগপত্র গোছালে? যা হয়নি জাহান নামে, নাকি ভয় ফিরে এসেছ? তৈশির মুখ দিয়ে বিরক্তির আওয়াজ করলো। ঋত্বিকের গলাটাও তার ভালো লাগছে না। ঋত্বিক পুনরায় বলল, ভাগ্যিস আমি যেতে না বলে দিয়েছিলাম, নয়তো আমাকে কষ্ট করে ব্যাগপত্র গোছাতে হতো। খোঁচাটা হজম করতে পারলো না তৈশি। একে তো সে ক্ষুধার্ত, তারপর ঋদ্দিকের এমন খোঁচাখুচি রাগে তেড়ে এসে ঋদ্দিকের সামনে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আর আপনার বাবা মিলে চালাকি করে আপনার চাচাকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন, এখন এসে আমাকে খোঁটা দিচ্ছেন ব্যাগপত্র গুছিয়েও যায়নি বলে। ঋত্বিক দরজায় হেলান ছেড়ে দাঁড়ালো। পকেটে গুজে রাখা হাত আগের মতোই রেখে এক পা সামনে এগিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছড়ল, আমি আর আমার বাবা মিলে তোমার বাবাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, এতে ফায়দা কি আমাদের? তৈশি অচিরাত কোনো জবাব খুঁজে পেল না। ঋত্বিক সরু চোখে তৈশির দিকে তাকিয়ে বলল, তোমার চেহারা এমন কেন? সারাদিন কিছু খাওয়ানি মনে হচ্ছে, নাকি সামনে থেকে তোমাকে দেখতে এমন বিশ্রী লাগে? কথাটা গায়ে লাগলো তৈশির। বাজখায় গলায় বলল, আমাকে বিশ্রী লাগুক বা যা খুশি তাই লাগুক, তাতে আপনার কি? আপনাকে বলেছি আমায় দেখতে। একদম চোখের সামনে দাঁড়িয়ে আছো তো, তা চোখে পড়ে গেলে যেচে পড়ে দেখছি না। তৈশির হুঁশ হলো সে ঋত্বিকের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দ্রুত ঘুরে গিয়ে আবারও জানালার সামনে দাঁড়ালো। রাগে দুঃখে কান্না পাচ্ছে খুব। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল ঋত্বিকের মুখ আর দেখবে না, তার সাথে কোনো কথাও বলবে না। কিন্তু সব কিছুর তার বিপরীত ঘটছে। গ্রামে চলে গেলে সব কিছু মনের মতোই হতো। বাবা নামক মানুষটার উপরে খুব ঘৃণা হচ্ছে তৈশির। ঋত্বিক আবারও দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে দুর্বোধ্য একটা হাসি। সকালে ইমরুল সাহেব চলে যাওয়ার পর সেও বাসা থেকে বেরিয়েছিল। সারাদিন বাইরে কাটিয়ে কয়েক মিনিট আগে বাসায় ফিরেছে। এসে আগে গেস্ট রুমে নক করতে যায়, তার আগে দরজা খুলে তৈশি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো ঋত্বিক। নিচে এসে দেখলো সৌমিক সোফায় বসে ফোন টিপছে, তার পাশে বসে আছে ফিহা। ঋত্বিককে দেখে ফিহা উঠে যেতে লাগলো। ঋত্বিক বলল, কোথায় যাচ্ছিস? ফিহা কোনো জবাব না দিয়ে চলে গেল। ঋত্বিক ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসলো। সৌমিক ফোনে চোখ রেখেই বলল, নতুন বিয়ে করলে নাকি মানুষ ঘর ছেড়ে না, তুমি তো দেখি ঘরেই ফেরো না। তো সে খেয়েছিল দুপুরে? এক প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আরেক প্রশ্ন করায় কুটিল চোখে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোমার বউ কি বলেছে আমরা খেতে দেইনি? সে বলবে কেন? তাহলে তুমি বললে কেন?
আমি শুধু প্রশ্ন করেছি, বাসায় ছিলাম না, জানি না, তাই জানতে চাইলাম। এটা অস্বাভাবিক কিছু? বাসায় তো আরো মানুষ আছে, অন্য কারো কথা তো বলেনি, তাহলে শুধু তৈশির কথা কেন? ঋতিক জবাব দিল না। সোফায় মাথা টেকিয়ে ছাদের দিকে তাকিয়ে কি একটা ভাবলো। শ্রমিক জবাব না পেয়ে একবার তাকে দেখে আবারও ফোন টিপতে লাগলো। ঋতিক ছাদের দিকে চোখ দুটো রেখে প্রশ্ন ছুড়ল। কখনো কাউকে ভালোবেসেছিলে সৌমিক? শ্রমিকের জবাব নেই, সে ফোনে নিবিষ্ট। ঋতিক পুনরায় বলল, কোনো মায়াবতীর চোখের মায়ায় কখনো নিজেকে হারিয়েছিলে? আবুজ কোনো রমণী তার কোমল হাতে তোকে ছুঁয়ে দিয়ে শিহরণে নিজেই কেঁপে উঠেছিল কখনো? শ্রমিক ফোন সাইডে রেখে ঋতিকের দিকে মুখ করে বসলো। এক হাত সোফার উপরে রেখে এক পা ভাঁজ করে সোফায় তুলল। কোনো জবাব না দিয়ে ঋতিকের দিকে দ্বৈত দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবছে। বড়দের ফরমায়েশের সোনা ভদ্রতা, মাঝে মাঝে এই ভদ্রতা বজায় রাখতে হলে ধৈর্যের প্রয়োজন হয়, কারণ কিছু কিছু অনুজ্ঞতা থাকে যা মানাও যায় না, আবার মুখের উপরে নাও বলে দেওয়া যায় না। ফিহার অবস্থাটা এখন এইরকমই। ঋদ্দিক সারাদিনে বাসায় ফিরেছে, বাইরে কিছু খেয়েছে কিনা সেটা ভেবে তাকে খেতে দিয়েছিল, কিন্তু ঋদ্দিক একটা প্লেটে খাবার তুলে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে তৈশিকে দিয়ে আয়। বড় ভাইয়ের মুখের ওপরে পারবো না শব্দটা বের করতে পারছে না, আবার তৈশির সামনে যেতে ইচ্ছে করছে না এখন। কেন জানি তৈশিকে ভালো লাগে না ফিহার। ঋদ্দিকের সাথে তৈশির বিয়ে হয়েছে বলে নাকি তৈশি তার মায়ের পছন্দ নয় বলে সেটা জানে না, শুধু জানে তৈশিকে ভালো লাগে না। প্লেট হাতে নিয়ে মুখ কালো করে চলে গেল গেস্ট রুমের উদ্দেশ্যে। পরিবারের ছোট হওয়াটা একটা, সবার হুকুম একজনের ওপর চলে। গেস্ট রুমের সামনে এসে নক করতে গিয়েও থেমে গেল ফিহা। পালককে ডেকে কি তার হাতের প্লেটটা দিয়ে দিবে নাকি রুমে দিয়ে আসবে, দোটানায় পড়ে গেল সে। অত শত না ভেবে নক না দিয়ে রুমে ঢুকে গেল। পালক তৈশির সাথে কিছু একটা নিয়ে আলাপ করছিল। ফিয়াকে দেখে দুজন কথা থামিয়ে দেয়। তৈশির কিছুটা বিরক্ত ভঙ্গিতে তাকায়, নক না দেওয়ায় হয়তো বিরক্ত হয়েছে। ফিহা হিসেবে পাত্তা দিল না। নক না দিয়ে তো কোনো স্বামী স্ত্রীর রুমে ঢুকে যায়নি যে তার অপরাধ হয়ে যাবে। খটখট শব্দ করে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ওপরে প্লেট রেখে বলল, ভাইয়া পাঠিয়েছে। রেখে গেল। তৈশির ওর যাওয়ার দিকে ক্ষিপ্ত চোখে তাকায়। প্রথমে রুমে বেয়াদবের মতো ঢুকলো, তারপর এমনভাবে খাবারটা রেখে গেল যেন পশুর সামনে খাবার রাখছে। নিজের ওপরে রাগ করে মুখ তেতো করে কিছুক্ষণ বসে রইল তৈশি। এখানে আসাটাই ওর ভুল হয়েছে, না এখানে আসতো না এত কিছু হতো। দরজার সামনে কেউ এসে দাঁড়িয়েছে মনে হতেই তাকিয়ে দেখলো ঋদ্দিক এসেছে। ঋদ্দিককে দেখে দমানো রাগটা এবার টকবক করে উঠল। তিক্ত গলায় পালককে বলল, বসে আছিস কেন? যা, এটা ফেরত দিয়ে আয়। পালক অনুরোধের গলায় বলল, খেয়ে নাও আপু, সকাল থেকে তো কিছুই খাওনি। না খেলে মানুষ মরে না, এই ঘরের খাবার খেলে আমি মরে যাব। কথাটা যেন ঋদ্দিককে শুনিয়ে শুনিয়ে বলল তৈশি। সেটা ঋদ্দিক বুঝতে পেরে তৎক্ষণাৎ বলে উঠল, কেন, এই ঘরে মানুষজন কি খাবারের সাথে বিষ মিশিয়ে দেয় নাকি? তৈশি চোখ বন্ধ করে রাগ হজম করার চেষ্টা করে। পালককে বলল, এই লোকটাকে এখান থেকে যেতে বল। পালক অসহায় চোখে তাকালো ঋদ্দিককে। সে কিভাবে যেতে বলবে? সে মানুক বা নাই মানুক, ঋদ্দিক তো তৈশির স্বামী, তার উপরে এটা ওনাদের বাসা। পালক সামান্য এক আত্মীয়, সে হুট করে চলে যাওয়ার কথা বলবে কিভাবে? ঋদ্দিক ভেতরে ঢুকে পেছনে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, পালক, তুমি একটু বাইরে যাও, তোমার অপুর সাথে আমার কথা আছে। দ্বিতীয়বার বলার আগেই পালক চলে গেল। সে যেন পালাতেই চাইছিল। তৈশি পালকের দিকে ক্রুদ্ধ চোখে তাকালো। খাটের ওপর থেকে ফোন হাতে নিয়ে সেও চলে যেতে লাগে। ঋদ্দিক হাত ধরে গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়াও, কথা আছে। আপনার কথা শোনার মতো অত সময় আমার নেই। বলেই হাত ছাড়ানোর চেষ্টা করলো ঋদ্দিক। আরও শক্ত হাতে হাত ধরে বলল, দাঁড়াতে বলছি তোমায়। তৈশির ফোন বেজে উঠল। স্ক্রিনে শিহাব নামটা ভেসে উঠেছে। তৈশি বলল, আচ্ছা, আমার কল এসেছে। ঋদ্দিক ছো মেরে ফোন কেড়ে নিয়ে বলল, আমার কথা শুনে তারপর যা খুশি করো। তৈশি বিরক্তি ভঙ্গিতে ঝাড়া দিয়ে ঋদ্দিকের থেকে হাত ছাড়িয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো। ঋদ্দিক কয়েক সেকেন্ড তীক্ষ্ণ চোখে তাকালো। তৈশির ফোনটা পকেটে ঢুকিয়ে দুই হাত পকেটে গুজে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তৈশি, সবকিছু ভুলে যাও,
তৈশী এটাই আন্দাজ করেছিল ঋদ্বিক অতীতের জন্য ক্ষমা চাইবে, পুরনো সব ভুলে যেতে বলবে, তাকে মানিয়ে নিতে বলবে। কিন্তু তৈশীর এই সুযোগ দেবে না। সে তাচ্ছিল্য হেসে বলল, কি বলেন? ভুলে যাব? সব ভুলে গিয়ে যেন ক্ষমা করে দিই আপনাকে, তাই তো? আপনার ক্ষমা কোনোদিনও হবে না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ক্ষমা করব না আমি। ঋদ্বিক স্বাভাবিকভাবেই বলে, ক্ষমা চাচ্ছি না আমি, বলছি যা হচ্ছে তা ভুলে যাও। ভুলে গেছি, অনেক আগেই ভুলে গেছি। মায়ের সাথে তোমার যে ঝগড়া হয়েছিল তা ভুলে যেতে বলেছে। ঋদ্বিকের অকপটে জবাবে ক্ষণিকের জন্য স্থির হয়ে যায় তৈশী। ঋদ্বিক ঝগড়ার বিষয় নিয়ে কথা বলছে, নিজের উপরে ক্রোধ ফুটে তার। অযথা অন্য কিছু অনুমান করার কি দরকার ছিল? ঋদ্বিক তো তার জায়গায় ঠিকই আছে, তবে সে কেন নেই? তৈশীর কোনো জবাব না পেয়ে ঋদ্বিক আবারও বলে, মা মানুষটা যেমনই হোক, সে মা। আমি চাই আমার স্ত্রী আমার মাকে সম্মান করুক, গা ধাক্কা দিয়ে তাকে কোথাও ফেরে না দিক। ঋদ্বিকের কথাটা আন্দাজ করতে পেরে তৈশী সোজা সাপটা জবাব দিল, আমি আপনার মাকে ধাক্কা দিয়ে ফেলিনি, উনি আমার গলা টিপে ধরেছিলেন, আমি শুধু নিজেকে বাঁচিয়েছি। ঋদ্বিক আঁতকে উঠল। তার মা তৈশীর গলা টিপে ধরেছিল। তৈশী ঋদ্বিকের সামনে এসে সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। ঋদ্বিক এগিয়ে গিয়ে তৈশীর পেছনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, খেয়ে নাও, খাবারের প্রতি অবহেলা করা ঠিক না। তৈশী জবাব দিল না। ঋদ্বিক ফের বলল, আচ্ছা, মায়ের হয়ে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, খেয়ে নাও। তৈশীর মুখে রানী। ঋদ্বিক বলল, তুমি কি এখন চাচ্ছ আমি তোমার রাগ ভাঙাই? তৈশী ঘুরে দাঁড়ায়। ঋদ্বিকের চোখে ক্রোধানল চাহনি রেখে বলে, নিজেকে কি ভাবেন আপনি? মহান কেউ হয়ে গেছেন? ঋদ্বিক ভ্রুদয় উঁচিয়ে তাকায়, ঠোঁটের কোণে দুর্বেদ্য হাসি রেখে বলল, মহান কেউ না তো আমাকে ইমপ্রেস করতে চাইছো কেন? ব্রাউন কিন্তু আমার পছন্দের কালার। তৈশী অনুসন্ধানী চোখে তাকায়। সে তো ব্রাউন কালার জামা পরেনি। ঋদ্বিক বলে, কলার করা ড্রেস পরবা, তোমার মহান স্বামীর আদেশ এটা। তৈশী নির্বোধের মতো তাকায়। পরক্ষণে ঘাড়ের দিকে তাকাতেই লজ্জায় পড়ে গেল। চট করে ওড়নায় ঘাড় ঢেকে দ্রুত ঘুরে গিয়ে চোখ খিচে নিল। ছি, কি লজ্জা! ঋদ্বিকে ঠোঁটের কোণে অন্যরকম হাসি রেখে চলে গেল রুম থেকে। তৈশী আর নাড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল জায়গা মতো। ড্রয়িং রুমে বসে ঋদ্বিকের বের হওয়ার অপেক্ষায় ছিল পালক। ঋদ্বিক গেস্ট রুম থেকে বেরিয়ে আসতেই পালক উঠে রুমে যেতে পা বাড়ালো। রুমের কাছাকাছি আসতেই তার আর সৌমিকের পথে এক জায়গায় আটকে গেল। পাশ কেটে যাওয়ার জন্য পা বাড়ালো। সমাপতনভাবে একই পথে বারবার পা বাড়ায় দুইজন। সৌমিক শব্দ করে হেসে উঠে বলল,